আপনারা দেখছেন একুশে টেলিভিশন। Thank you for being with us. Thank you for being with Nazim Joy. RFL Plastic presents with Nazim Joy শোতে আপনাদের ওয়েলকাম করছি। আজকের এই শোটি, আজকের এই এপিসোডটি একটু ডিফারেন্ট, কারণ যে চারজন অতিথিকে আজকে এই স্টেজে নিয়ে আসা হয়েছে তারা গতানুগতিকের বাইরে। এই অনুষ্ঠানে আমি যে চারজনকে নিয়ে এসেছি তারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চারজন কণ্ঠ যোদ্ধা। এই চারজন মানুষকে একত্রিত করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত, এবং আজকে আপনারা যারা দর্শক তারা অনেক ইতিহাস, অনেক বিষয় আপনারা জানতে পারবেন এবং অনেক কিছু পরিষ্কার হবে। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, অনুপ ভট্টাচার্য, আছেন কল্যাণী ঘোষ এবং রূপা ফরহাদ। আপনারা কেমন আছেন? ভালো আছি। ভালো। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি কষ্ট করে আসবার জন্য। ধন্যবাদ আমাদের ডাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা জানি যে আপনারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং আপনারা আমাদের একটি ইতিহাস, জীবিত ইতিহাস, কিংবদন্তি। আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনবার আছে, অনেক কিছু জানবার আছে। প্রথমে আমি কল্যাণী ঘোষ দিদির কাছে জানতে চাই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি আসলে কিভাবে শুরু হয়েছিল, যদি খুব সংক্ষেপে আপনি বিষয়টি আমাদেরকে একটু জানাতেন। আমি তখন চট্টগ্রামে, আমার বাড়ি চট্টগ্রাম। তো ৭ই মার্চে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সেই বিশেষ মানে স্বাধীনতার সেই ভাষণের পরে সমস্ত সারা দেশ বলতে গেলে জেগে উঠল এবং চট্টগ্রামে খুব ওরা সব মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি শুরু হলো। 25শে মার্চে যখন ঢাকা আক্রান্ত হলো, তারপর দিন চট্টগ্রাম রাত 11:30টায় এই কর্ণফুলী নদীতে বাবর মানে যুদ্ধজাহাজ বাবর থেকে সেলিং শুরু হলো রাত্রে। এবং সবচেয়ে এই কথা হচ্ছে যে সেলিং শুরু হয়েছে তার কাছেই কর্ণফুলীর তীরেই আবার আমি থাকতাম, মানে আমার হাজব্যান্ড পোর্ট ট্রাস্টের ইঞ্জিনিয়ার ছিলেন, তো ওই পোর্ট ট্রাস্টের কোয়ার্টারে থাকতাম। মানে এমনভাবে সেলিং শুরু হয়েছে সেগুলি তো এখন আজকে 48 বছর পরে মানে ভাবতে আর কীরকম লাগে, গাটা শিউরে ওঠে। 1000 বজ্রপাত যদি একসাথে হয় তাহলে সেই রকম আওয়াজ। তারপর তো আমরা 26, 27, 28 3 দিন ঘরের মধ্যে, আমার মেয়ে তখন খুবই ছোট্ট, খাটের তলায় আমাদের থাকতে হয়েছে, কারণ আমি 3 তলায় থাকতাম। বিল্ডিংটা নতুন ছিল বলে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায়নি, নাহলে তো ওটার আর থাকতো না কিছু। 29 তারিখে আমি তখন আমার ভাই বোন, ওই যে প্রবাল, উমা, আমার মা বাবা, ওরা সব মেইন টাউনে বন্ধু থাকতো চট্টগ্রামে, রহমতগঞ্জ। ওদেরকে ফোনে বললাম যে তোমরা আমার কাছে চলে এসো, আমার সামনেই নদী, এখন আমাদের বাঁচতে হবে। প্রথমে 2টো নৌকা আমি করলাম, আমরা ভাই সবাই মিলে, আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন সব মিলে আমরা আমাদের গ্রামের বাড়ি রাউজানের বিনাজুড়িতে গিয়ে পৌঁছলাম, প্রায় 4-5 ঘন্টা। তারপরে সেই গ্রামে গিয়ে পৌঁছলাম। ওই যাবার পথে আমাদের কাছে ছোট্ট ট্রানজিস্টার ছিল, সেই ট্রানজিস্টারে তখন আমরা শুনছি বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ এবং স্বাধীনতার যে ঘোষণা, সেটা আমাদের চট্টগ্রামের বেশ কয়েকজন রাজনীতিবিদ এবং চট্টগ্রাম বেতারের বেশ কিছু কর্মী তারা ওইটা অ্যানাউন্স করছে। এই শুনতে শুনতে আমরা বাড়িতে চলে গেলাম। ওরে বাবা, এই শহরের বাঘের মুখ থেকে গিয়ে পড়লাম সিংহের মুখে গ্রামে, কারণ আমাদের রাজ্যটা ছিল রাউজানের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্মটা। হ্যাঁ, জন্মটা আমি বলছি। তো এই গিয়ে পড়লাম সিংহের মুখে, কারণ আমাদের গ্রামটা ছিল রাউজান রাজাকারদের প্রধান ঘাঁটি, প্রথম ঘাঁটি বাংলাদেশের, সাকা চৌধুরী। এটাই এই জন্য আমি বললাম। এবং এদের অত্যাচারে আমরা বাধ্য হয়েছি 23শে মানে 22শে এপ্রিল দেশ ছেড়ে, রাউজান ছেড়ে আমরা আগরতলা হয়ে একদম কলকাতায় আমরা 5ই মেতে গিয়ে পৌঁছলাম। তো এর মধ্যে 26শে মার্চ থেকে 30শে মার্চ পর্যন্ত চট্টগ্রাম বেতার কেন্দ্রে চালু
হলো স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। এরপরে 28, 29, 30 বিপ্লবীটা বাদ দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এইভাবে হলো। 30 তারিখে যখন বম্বিং হলো চট্টগ্রাম মানে বেতারের উপরে, স্টেশন বন্ধ হয়ে গেল, তখন 1 কিলোওয়াট মানে ট্রান্সমিটার নিয়ে আমাদের বেশ কিছু প্রকৌশলী মানে রেডিওর প্রকৌশলী বেতার কর্মী 10 জন ওরা এইটা নিয়ে ভারতের মানে বর্ডারে চলে গেল, আমাদের বাংলাদেশের বর্ডারে। তারপরে ভারতের ত্রিপুরাতে যাওয়ার পরে সেখানে ভারতের বিএসএফ মানে বর্ডারে তারা 400 ওয়াট এবং এরপরে 200 ওয়াট মানে মেশিন ট্রান্সমিটার দিয়ে ওইখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যক্রম চালালো। মানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র 3টা পর্যায়ে প্রচারিত হয়েছে। তো দ্বিতীয় পর্যায়ে ওখানে ত্রিপুরা, তৃতীয় পর্যায়ে কলকাতায় বালিগঞ্জ সার্কুলার রোডে। তখন 25শে মে সেদিন আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের জন্মদিন, সেই দিনই আমাদের 25শে মে থেকে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কার্যক্রম শুরু হলো। বাহ, অসাধারণভাবে আমরা একটি ইতিহাস জানলাম। কিন্তু কোথা থেকে যে ট্রান্সমিট হচ্ছে এটা আমরা জানতাম না। এই যে আপনারা 4 জন আছেন এখানে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 4 জন কণ্ঠযোদ্ধা, সেই সময় মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধ সরাসরি করেছিল তাদেরকে আপনারা যে উদ্যম দিয়েছিলেন, যে এনার্জি তাদের ভিতর ছড়িয়ে দিয়েছিলেন গানের মাধ্যমে, সেই সময়টায় অনুভূতিটা কি কাজ করেছিল? আমার ব্যক্তিগত যেহেতু কথা বলি, ওদের তুলনায় আমাদের এটা কিছুই না। তার কারণ ওরা আমরা সন্ধ্যা ব্যাপারটা হচ্ছে উদ্যম আমরা দিতাম বা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, সেটা কি সন্ধ্যা রাত্রি 9টা পর্যন্ত হয়তো, তারপর তাদেরকে অপারেশনে যেতে হতো, প্রায় হয়তো ফিরতো না, কেউ ফিরতো না, ফিরতো। তো এই জন্য আমার ব্যক্তিগত মতে আর কি পরিষ্কার না। তবে আমাদের গানগুলো খুব আমাদের গানগুলো যখন হতো, ও আমার দেশের মাঠে তোমার পার্টে, এটা রবীন্দ্রসঙ্গীত সাধারণ গ্রামের এই যারা মুক্তিযোদ্ধার সাথে আবামর জনসাধারণ, এরা তো দেওয়ার কথা না, কিন্তু যখন আমরা গাইতাম চোখের মধ্যে টলটল করে জল পড়তো, এবং তাদেরকে হয়তো 9টার পরে অপারেশনে যেতে হবে, এবং কেউ ফিরবে কি। আরেকটা বিষয় হচ্ছে যে আমি তো সরাসরি প্রথমে স্বাধীন বাংলা বেতারে যাইনি, আমি প্রথমে কিন্তু ঢাকা থেকে কুমিল্লা হয়ে আগরতলা যাই, এবং আগরতলা তখন কলেস্টেলে বলে একটা জায়গা ছিল, সেখানেও মুক্তিযোদ্ধারা ছিলেন, আমাদের নেতৃস্থানের নেতৃবৃন্দ ছিলেন, এবং ওখানে কিন্তু একটা কালচারাল টিম গঠন করা হয়। তা আমি আগরতলায় পৌঁছে ওখানে আমাদের বিখ্যাত পল্লীগীতি শিল্পী তখনকার সময়ের সৈয়দ আলাউদ্দিন, ওনার সঙ্গে আমার দেখা হলো, চকলেট ভাইও ছিলেন সেখানে। তো তারা একটা সাংস্কৃতিক দল গঠন করেছিলেন। আমাদের উদ্দেশ্য ছিল যে মুক্তিযোদ্ধারা সারাদিন যে তারা যুদ্ধে থাকে, পরে কিন্তু সন্ধ্যার মধ্যে ফিরে এসে তারা আমাদের গণসঙ্গীতগুলো শুনতো, দেশাত্মবোধক গানগুলো শুনতো। আমাদের এই টিমটা গঠন করা হয়েছিল ওদের জন্য, এবং তারা কিন্তু ওইখানে বসে একটা নতুন উৎসাহ পেত, উদ্দীপনা পেত। এই যে দেশাত্মবোধক গানগুলো, যেটা অনুদা বলল যে চোখে জল এসে যায় গানগুলো শুনলে, তখন তারা আরও উদ্দীপ্ত হতো, আরও তারা উৎসাহ পেত, এবং আমরা তখন সারা রাত তাদের গান শোনাতাম। এইভাবে কিন্তু চলতো। মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে আমাদের সাংস্কৃতিক দলগুলো কাজ করেছে, আমরা শিল্পীরা কাজ করেছি। যেহেতু বালিগঞ্জ সার্কুলার একটি খুবই একটি মানে নিরাপত্তা বলয়ের মধ্যে ছিল, ওই যে বললো না যে কেউ জানতো না, কিন্তু বালিগঞ্জ সার্কুলার মতো রোডে 57 বাই বালিগঞ্জ সার্কুলার রোডে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আছে, 8 ওই জায়গাতে কেউ জানতো না। জানলো কোন দিন? যেদিন ভারত আমাদের স্বীকৃতিটা দিল, আমরা চিৎকার আনন্দে মানে হইচই চারিদিকে আমরা রাস্তায় নেমে আসলাম, এবং সবাই তখন জানলো যে ওইটা স্বাধীন বাংলা। ফরহাদ আপা, আপনি কিভাবে জড়ালেন? আমি আসলে আমার আব্বা আব্দুল জব্বার খান, হয়তো ছবির প্রথম সবাক চলচ্চিত্র যিনি তৈরি করেছেন, তিনি চলে গেলেন স্বাধীন যখন 25শে মার্চে লেগে গেল যুদ্ধ। তখন আমার আব্বা বললেন যে আমরা তো এখানে থাকতে পারবো না, আমাকে কিছু করতে হবে। উনি বসে থাকতে পারলেন না, তো আমার 2 ভাইকে নিয়ে উনি চলে গেলেন ওপারে, আর বলে গেলেন যে তোমরা রেডিও টেলিভিশন কোথাও তোমরা কোনো গান গাইবে না, কোনো অংশগ্রহণ করবে না। আপনার বোনও তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, মালা খুররম। আমার আরেক ভাই ছিলেন রুমু খান, গিটার বাজাতেন, এবং আরেক ভাই ছিলেন জুলু খান, উনি নাটকে ছিলেন, এবং আমার আব্বা তো আব্দুল জব্বার খান, উনি উপদেষ্টা ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের। তো আমরা তখন চিন্তা না যাওয়াতে আমাদের কালো তালিকামুক্ত মানে কাগজ এসে গেল, চিঠি এসে গেল রেডিও থেকে
যে তোমাদেরকে আমরা আমাদের ব্ল্যাকলিস্টেড করে ফেললাম। তারপরে আমরা চেষ্টা করলাম যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার সুযোগটা হচ্ছিল না। আব্বা বলেছিলেন যে আমাদেরকে ওখান থেকে যেভাবে হোক একটা সংকেত পাঠাবেন। তো আমাদের কাছে সেই সংকেতটা এসেছিল, যে মাধ্যমেই হোক এসেছিল। আমরা আমি, মালা, তারপরে আমার আরেক ভাই, আর একটা পরিবার, এমপির পরিবার, আমরা ওপারে গেলাম। প্রথমে আগরতলা, তারপরে সেখান থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমরা একবারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একসাথে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনারা গান গেয়েছেন, কোরাস, এবং অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী ৭১-এর মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে একটি অসাধারণ বই উনি লিখেছেন। সেই বইটি আমার সামনে আছেন, এখানে অনেক গানের কথাও লেখা আছে। এবং আমার একটি গানের প্রচার হয়েছিল, এটা ঐতিহাসিকভাবে বলতে হয় যে হরলাল রায়ের কথা বললেন কল্যাণীদি। হরলাল রায় একদিন বললেন যে তোকে দিয়ে একটা গান গাবো, তখন শহীদুল ইসলাম ছিলেন আমাদের সাথী। আমরা এই বিষয়টি নিয়ে শুনবো, আরো কথা বলবো। ছোট্ট একটা ব্রেক নিয়ে নিচ্ছি, উইথ নাজিম জয় শোতে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক। RFL প্লাস্টিক প্রেজেন্টস উইথ নাজিম জয় শোতে আজকে 4জন কণ্ঠযোদ্ধাকে নিয়ে আমাদের শো চলছে, এবং আমরা ইতিহাসের অনেক অনেক তথ্য আমরা পাবো। 4জন মিলে একসাথে গান তো গেয়েছেন, অবশ্যই। যে 4জন উপস্থিত আপনারা আছেন এখানে, একটি গান আমরা শুনি না? সেই যৌবনের, সেই যুদ্ধের, সেই সময়ের একটি গান। সেই সময়ের কথা বলতে গেলে তখন তো আমরা না খেয়ে বলতে গেলে গান করেছি। মানে আমাদের যে এক একজন তো এই টিংটিঙে সব ছিলাম, এত প্রাণ শক্তি আমাদের তখন। আমি একটা কথা বলবো, রেকর্ডিং সিস্টেমটা একটু বলিনি। সে যে আমাদের গ্রুন্ডি একটা টেপ রেকর্ডার ছিল, আর সম্পদ আর কি আমাদের রেকর্ডিং, আর এরকম বড় একটা মাইক্রোফোন ছিল। তো সুতরাং আর কোনো ব্যান্ড মিউজিক ইনস্ট্রুমেন্ট, হারমোনিয়াম, তবলা দুটো, দোতারা, আমাদের রিসোর্সেস। এই রিসোর্সেস নিয়ে তো আপনারা কালজয়ী গানগুলো আপনারা গেয়েছেন। তো একটি গান যদি আমি আপনাদের চয়েস করে দিই, ও আমার দেশের মাটি। ও আমার দেশের মাটি না গিয়ে আমরা পূর্ব দিগন্তে সূর্য, পূর্ব দিগন্তে সূর্য, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাহ, অসাধারণ। এই যে স্বাধীনতার এত বছর পর এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের 4জন শিল্পী, আপনারা আজ কিছু বয়স তো আপনাদের অবশ্যই বেড়েছে, সেই যৌবন, সেই কালটি তো পার করে এসছেন। এই ফিলটা আজকে এখানে বসে যখন গানটি গাইলেন 4জন একত্রিত হয়ে, কেমন লাগলো? আমি তো সেই সময় ফিরে যাই, এই গানগুলি যখনই গাই আমার চোখের সামনে ওই তখনকার স্মৃতি। এই গানগুলো গাইলে আমরা, আমাদের বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মনটা রয়ে গেছে আগের সেই। আমরা তো অ্যাকচুয়ালি গানগুলোতে কণ্ঠ দিয়েছি, তাই এই গানগুলো গাওয়ার সময় আমাদের মধ্যে সেই তেজটা, সেই উদ্দীপনা, সেই সাহস, উৎসাহ ফিরে আসে, সবসময় ফিরে আসে। বাহ, এটাও তো একটা টনিক, শক্তির মতো কাজ করে, বেঁচে থাকার একটি প্রেরণা। প্রজন্মের গলায় যখন এই গানগুলো শুনি তখন আমাদের ওটা গান মনে হয়, কিন্তু ওর আমাদের ওর সাথে স্পিরিট তো সেই স্পিরিটটা তো ইনসাইড, সেই স্পিরিটটা কণ্ঠের মধ্যে চলে আসে, কিন্তু আমাদের আসে, কিন্তু এখনকার প্রজন্ম আসলে আমরা তখন স্বাধীনতা পাইনি। স্বাধীনতা পাওয়ার জন্য আমাদের যে একটা স্পৃহা ছিল গলার মধ্যে বা কিছু, হ্যাঁ, সেটা আসলো। এখন তো তারা স্বাধীনতা পেয়ে গেছে, এখন তারা ওই মানে আবেগটা তাদের আসে। তখন আমরা যুদ্ধে গেছিলাম দেশটাকে স্বাধীন করার জন্য, এবং আমরা কি খাই, কি পড়ি, কোথায় থাকি, কিভাবে ঘুমাবো, কোনো চিন্তা নাই, কিন্তু কোনো দুঃখ ছিল না। আমরা এই যে সারা রাত জেগে এগুলা গান কিন্তু সমর্দা শুরু করতেন, আমরা
সারা রাত তখন ধরে গান করেছি। মানে লেখা হচ্ছে, এবং তখন সুর পরে করা হচ্ছে, সকালবেলা তখন রেকর্ড করে শেখানো হচ্ছে, পাঠানো হয়। তখন রেকর্ডিং হচ্ছে আবার নাটকের সেকশনে নাটক হচ্ছে আলাদা। হ্যাঁ, এবং আমরা যতটুকু জানি খুবই সংকীর্ণ জায়গায়, একেবারে। খুবই ছোট পরিসরে ওই আপনারা তো অনেক বললাম তো, মানুষ একসাথে। আমরা যে একটা ঘুমাতাম microphone না, নিয়ে কারাকারি। আমাদের দোতলায় যে স্টুডিওটা ছিল তার পাশে একটা ফ্লোরিং এ আমরা সবাই ঘুমাতাম। Flooring? এখানে আমার পাশে রতা রথিন সব কিছু আপনারা কে কে ছিলেন ওই সময়, আপনার নামগুলো কি একটু মনে করতে পারবেন? আমার যারা আমার আমরা সঙ্গে ওখানে যারা গান গেয়েছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, যারা ওখানে কণ্ঠ দিয়েছে, দোতলায় তাদের আমরা যারা মধ্যে ঘুমাতাম, আমরা যারা আমি থাকতাম, আমি সেখানে রফিক, রফিক ছিল, রফিকুল আলম। তারপরে আপনার রথিন ছিল, রফিক গেছে অনেক পরে, তারপরে প্রথম দিকে আপনার গাদের কিবরিয়া, আপেল মাহমুদ ছিলেন, রথীন্দ্রনাথ আব্দুল রায়, জব্বার ছিলেন, মঞ্জুর, তারপরে লালন মঞ্জুর আহমেদ, মান্না গান হক। গাইতেন যে আমাদের লালন ফকিরের গান, আমাদের এবং মোকসেদ মোকসেদ আলী শাহী। শাহী, তারপরে রংপুরের একজন শিল্পী রঞ্জন ঘটক ছিলেন আমাদের সাথে ছিলেন। রঞ্জন ঘটক। এরা ছিল মোকসেদ আলী শাহী, ওনারা ছিলেন। Flooring আর কি, আমরা সব শিল্পী flooring। আনন্দবাজার পত্রিকা পেতে মাত্রায় কারো বালিশ কোনোদিন আছে, কারো বালিশ কোনোদিন নাই, এইভাবে ফ্লোরিং করে আমরা বালিশ ঘুমিয়েছি। কোনোদিন ঘুমিয়েছে, কোনোদিন ঘুমাই নেই। আর খাওয়া দাওয়া কি ছিল? খাওয়া দাওয়া তো আমরা রামুর এখানে- ওখানে একটা উড়িয়া বলে একটা দোকান আছে ওই রাস্তার ওর ওই কাছে পারে। কত ঋণ জয় বুঝলে, কত বাকি আছে আমাদের। বাহ। হ্যাঁ, মান্না হক মান্না হক ছিল ছিল। আমাদের সাথে, মারা গেছে। এবং মঞ্জুর আহমেদ মঞ্জুর বলে একজন আহমেদ। ছিলেন শিল্পী। তখন আমরা একসঙ্গেই ফ্লোরিং করতাম। আর নিচতলায় সকালবেলা নাস্তা হতো, ওখানে তৈরি হতো, আমরা সব তখন লুচি ভাজি এগুলো সব তৈরি হতো, আমরা খেতাম। বা আপনারা যখন ছিলেন তখন কি আপনাদের সাথে তিমির নন্দী, শাহিন সামাদ, না, বুলবুল, মহালা, বুলবুল ফকির ছিল। আলমগীর? না, ফকির আলমগীর গেছে কিন্তু ও কোনো গান গায়নি। আর কেন? শাহিন সামাদ কোনোদিন ফকির গায়নি। আলমগীর সাহেব উনি তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী। না, ও সেটা বলে, কিন্তু এইটা হচ্ছে কি, আমি একমাত্র প্রতিবাদ করি, দেখবেন কেউ দেখবেন সবাই চুপ করে স্বাধীন থাকবে, বাংলা কেউ বেতারের বলবে না। ভিতরে সবাই কিন্তু থাকতেন না, অনেকে বাইরের থেকে এসে গান করতেন। অ্যালাউ করতো না তো, ওয়েস্ট হ্যাঁ, আমরা বেঙ্গল কয়েকদিন ভিতরেই সিকিউরিটি অ্যালাউ থাকতাম, করতো যেহেতু না। জায়গা ছিল, স্থান সংকুলনের কারণে অনেকে বাইরের থেকে এসে গান করতেন। উনি কি স্বাধীন বাইরের বাংলা থেকে এসে বেতার। গান করতেন? না না, ও না, না। সেখানেই ছিল, ও সেখানে ফ্রি খাওয়া দাওয়া করতো আর ঘুমাতো, কিন্তু সে গান পরিষ্কার গাইবার বাংলা কেন সুযোগ বলছেন না? কোনোদিন পাইনি। এইটা কেউ বলছে না আপনি যে গান- ওর সাথে গিয়েছেন? না, না। আপনি না, গিয়েছেন না, ওর না, সাথে? না, না। ওর গিয়েছে? না, না। তো কেউ না। স্বাধীন বাংলা আমরা বেতারে অনেক কিন্তু শিল্পী ওই তারপরে শিল্পীরা, কিছু শিল্পী আমরা ভিতরে থাকলাম, কিছু বাইরে থাকলাম। এটা তো একটি কথা বিষয় না। পরিষ্কার হতে তারপরে, চাই যে হ্যাঁ, ফকির আলমগীর সাহেব কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাননি? না, গায়নি। সে গেছে, ওখানে ছিল, খেয়েছে, ঘুমিয়েছে, কিন্তু গান গাওয়ার কোনো সুযোগ সে পায়নি। সে গাইতে চেয়েছিল কিন্তু গান গাওয়ার সুযোগ পায়নি। আর এক নম্বর গেল এটা। 2 নম্বর হলো শাহিন সামাদ কোনোদিন স্বাধীন বাংলায় যায়নি, ওই চৌহদ্দিতে কোনোদিন যায়নি। আপনি কি এটাতে 10টা নিশ্চিত? একদম নিশ্চিত। মানে এরা সব চুপ করে থাকে, কিন্তু কেউ বলবে আপনি না। নিশ্চিত এই বিষয়ে? আমি কোনোদিন দেখিনি, সত্যি কথা বলতে আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে দেখিনি। এই ব্যাপারে একটা ঘটনা আমি বলি। ওই যে আমি কিন্তু আজকে আপনি 40 বছর ধরে শুনতে প্রতিবাদ করছি, চাচ্ছেন আমি তো গানগুলো যার জন্য কখন আমাকে কিভাবে কোণঠাসা করে হয়েছে? রেখেছে সমস্ত চ্যানেল, আমাকে ডাকে না তো। আমি যে সত্য কথা বলি। আমি বলতে চাচ্ছি একটা বিষয়, যে অনেকে গান করেছে তখন, কিন্তু তাদেরকে আমরা শিল্পী হিসেবে তখন গণ্য করি। আমার এক্সাম্পল একটা আমি দিচ্ছি। হরলাল রায়ের কথা আমি বলছিলাম তখন, কিন্তু হরলাল রায় একদিন বললেন যে তোকে দিয়ে একটা গান করাবো। তখন আমি বললাম যে দ্বৈত গানগুলো এখন হয়নি, একটা দ্বৈত গান করি। তখন তিনি বললেন যে কার সঙ্গে করবি? আমি বললাম নাসরিন আপা, এখন ঢাকা ইউনিভার্সিটি প্রো ভাইস চ্যান্সেলর শিলু আপা, তখন কিন্তু নাসির আহমদ ছিল, শিলু আপা, এবং তিনি তখন কিন্তু নিউজ পড়তেন, ইংরেজি নিউজ। হ্যাঁ, ইংরেজি নিউজ পড়তেন। এবং তখন জেরিনা আহমদ নাম নিয়ে। 70-71 গণ আন্দোলনের সময় ঢাকা ইউনিভার্সিটিতে আমিও গান করতাম গণসঙ্গীত, তখন শিলু আপা আমাদের সঙ্গে গান করতো। সেই সূত্রে তখন আমি বললাম শিলু আপা তো গান করে, তা আমার সঙ্গে ওনার ডুয়েট গানটা করেন। তখন শহীদুল ইসলাম লেখেন জ্বলছে 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 প্রাণ আমার দেশাপার, আর শিলু আপা আমার সঙ্গে ডুয়েট গানটা করলো। এবং তখনই বেতার কেন্দ্র থেকে আমার নামটি ঘোষণা হয় যে এবার দ্বৈত কণ্ঠে একটি দেশাত্মবোধক গান, শিল্পী অরুপ্রতন চৌধুরী ও নাসরিন আহমদ। এটা ঐতিহাসিক একটা ঘটনা। তখন কিন্তু আমার বাবা মা জানতে পারলেন যে আমি জীবিত আছি এবং স্বাধীন বাংলা বেতারে আছি। এইগুলা জিনিস হচ্ছে ইতিহাস। সবাই তো নিজের নাম দিয়ে কিন্তু গান, কেউ এই স্বাধীন বাংলা বেতার স্বনামে কেউ গায়নি। স্বনামেও গাওয়া হতো না। না, তা আপনি কি নামে গাইতেন? আমার কোনো নামই প্রচারে, আমাদের কারোর নাম নাম প্রচার হতো না। নাম প্রচার হতো তবে না। আমারটা ওই যে আমি একটা কারণ গান, নিরাপত্তার কারণে প্রথম না, কিন্তু ওখানে- আমার নামই প্রচারিত হয়। হ্যাঁ, প্রচারিত হয় এই জন্য যে আমি তখন জানাইতে চাই যে আমি আছি। হ্যাঁ, কিন্তু আমরা সেটা জানি না আমাদের রূপাদি নাম কি বলতে চাচ্ছেন প্রচার আপনি? করেছি কিনা। রূপার ওই যে ঈদের না গান- আমি বলেছিলাম যে আমার নাম প্রচার করা হোক, আমি কোনো ভয় পাই না, বলেছিলাম। তো তখন আমার মনে হয় আমি একটা গান গেয়েছিলাম, ঈদ তখন এসে গিয়েছিল। ঈদ, হ্যাঁ, চাঁদ তুমি চাঁদ ফিরে তুমি ফিরে যাও একটা গান গেয়েছিলাম, খুবই কথাও সুর কার বলে দাও? কথা হলো শহীদুল ইসলাম, আর সুর আর সুর সমর্থন। ছিলেন, হ্যাঁ
অজিত রায়। না অজিত অজিত গানটা মনে আছে তো এখনো? মনে তো আছে। একটু গানটা শুনবো, এর আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক। RFL প্লাস্টিক প্রেজেন্টস উইথ নাজিম জয় শোতে 4 জন কণ্ঠযোদ্ধা লিজেন্ড যাদের সাথে সময় কাটছে। আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, অনেক তথ্য জানতে পারছেন এবং আমিও আমার তথ্যের ভান্ডার সমৃদ্ধ করতে পারছি। আপা, আপনি গানটা একটু শোনাবেন। গান শোনানোটাই তো দেখো, মানুষের খুনে খুনে রক্তিম বাংলা, রূপালিয়া চুল কোথায় রাখবে বলো, চাঁদ তুমি ফিরে যাও। না, হবে না। ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হচ্ছে ঈদের দিন ছিল, ঈদের দিনে এবং উই রিফিউজড, আমরা ঈদের চাঁদকে আমরা তো। এবং আমি আচ্ছা, আপনার বইতে দেখেছি আমি যে রমজানেরও রোজার শেষে এই গানটি আপনারা একত্রে গেয়েছেন, তো 4 জনে আমরা ওই গানটি তো একসাথে আবার একটু গাইতে পারি। অন্য একটা গান গাই, অন্য আমি একটা আচ্ছা, এই গানটা পরে একবার পরে আবার সুন্দর করে গাই। নঙ্গর তোলো তোলোটা করিটা। এই গানটা লিখেছেন হ্যাঁ, নঈম গাহ নঈম গাহ। এবং সুর দিয়েছেন সমর দাস। সমর দাস। হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে, হেইয়া হো, হেইয়া রে, হেইয়া হো, হেইয়া রে, হেইয়া হো, নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো। আবার নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো, নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো, নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নঙ্গর তোলো তোলো। হেইয়া রে, হেইয়া হো, হেইয়া রে, হেইয়া হো, হেইয়া রে। অসাধারণ, অসাধারণ। সেই সময় হেইয়ারে মানে ওটা দাঁড়েরই আর কি। প্রত্যেকটি গানের মধ্যেই যেন এক ধরনের তবে আমরা যুদ্ধে যে যাবার, গাইলাম, অবশ্যই যুদ্ধ করবার শক্তি। আমরা যে গাইলাম এক একজন এক একটা স্কেলে, সেটা তো এখন আনঅফিশিয়ালি গাওয়া। 48 তো বছর পরে। দাদা, এই যে সময়টা অনেকটা কফি হাউসের আড্ডার মতো, গানটা আমাদের শোনা আছে কফি হাউসের, সেই আড্ডাটা আজ আর নেই। এই যে নস্টালজিতে ফিরে যাওয়া কেমন লাগছে যদি এখন সেই সময়টা ভাবেন, আর এখন যে জীবনের যে সময়ে এসে পৌঁছেছেন, কেমন লাগে ভাবতে? প্রাপ্তির ক্ষেত্রে যদি বলো তাহলে আই এম স্যাটিসফাইড, যেটুকুন পেয়েছি যথেষ্ট। এটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন জাতি পেয়েছি, সোজা কথা। আর সত্যি কথা বলি, ওই স্পিরিট, ওই জিনিসটা তো ফিরে পাবো না আর। ওই স্পিরিটটা, ওই জিনিসটা, যেমন তোমার লাস্টের দিকে, সেপ্টেম্বরের দিকে যুদ্ধটা যখন চরম পর্যায়ে উঠে গেলো, তখন সুজয়ের ওই গানটা, রক্ত দিয়ে নাম রক্ত দিয়ে নাম লিখেছে বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, এই জীবনের দাম, এই জীবনের দাম। এই গানটার গীতিকার ছিলেন আমার বন্ধু আবুল কাশেম সন্দীপ, আবুল কাশেম আর সুর ছিল সুজয় শ্যামল, চট্টগ্রাম। আপনারা সেই সময় গান করে অর্থনৈতিকভাবে কি পেতেন? মানে না, টাকা পয়সা? ও একটা গানে 40 টাকা 40 পেতাম। টাকা। তখনই 40 টাকা পেয়ে আমাদের আনন্দে অনেকে তো আত্মহারা। এখানে মাসিক ভাবেও বেতন পেত। হ্যাঁ, অনেকে তো স্টাফ আর্টিস্ট ছিল, অনেক স্টাফ আর্টিস্ট ছিল, তারা পেত, কিন্তু আমরা তো শিল্পী হিসাবে আমরা একটা আমরা গান গাইলে casual, আমরা হ্যাঁ, টাকা পেতাম। casual হিসেবে এবং ওই আমরা- 40 casual, টাকাতে casual। মনে হতো 40 লক্ষ টাকা। আমরা তো লাফাতে লাফাতে চলে যেতাম কোন রেস্টুরেন্টে খাওয়ার জন্য, কারণ খাই নাই তো 2 দিন। তবে আমরা এক মাসে গড়ে বলতে গেলে 10 থেকে 12টা করে গান গেয়েছি। সেখানে তো শুধু গান ছিল না, সেখানে চরমপত্র ছিল, চরমপত্র নাটক ছিল, ছিল। নাটক ছিল, বজ্রকণ্ঠ ছিল, আমাদের বঙ্গবন্ধুর সেই ভাষণের অংশগুলো ছিল, প্রতিদিন সেটা বাজতো, প্রতিদিন সেটা বাজানো। মানে এই অনুষ্ঠান শুরুর মুক্তিযোদ্ধারা সাথে সাথে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে যে উৎসাহ অনুপ্রেরণা পেয়েছে,
সেটাই তারা বলে আমরা ওইটা। আরেকটা কথা, যারা মুক্তিযুদ্ধে যায়নি বাংলাদেশে ছিল, তারা প্রতিদিন সন্ধ্যায় এই স্টার বালিশের নিচে নিয়ে শুনতো, এবং ওইটাই ছিল তাদের উৎসাহ উদ্দীপনা। এই জিনিসগুলো কিন্তু শাদিমালা বেতারের অনিবার্য অবদান। এগুলা মানে ইতিহাসের অবিনশ্বর অবদান, মানে পৃথিবীর ইতিহাসে কোনো নজির নাই যে একটা বেতার কেন্দ্র একটা যুদ্ধ পরিচালনা করতে পারে। এটা তো একটা সেক্টরের মতো কাজ। এটা কি দ্বিতীয় ফ্রন্ট বলছে তো, দ্বিতীয় ফ্রন্ট। প্রথম ফ্রন্ট ছিল ওইটা মুক্তিযোদ্ধাদের, যেটা জানি এটা 11টি সেক্টর তো মাঠে যুদ্ধ করেছে, আর একটি সেক্টর ছিল তথ্য কেন্দ্র, সেটি হচ্ছে স্বাধীন বাংলাদেশ। মুক্তিযোদ্ধা কোন সেতুটি উড়িয়ে দিচ্ছে, কত রাজাকার, কত পাকিস্তানিদের হত্যা করছে, সমস্ত শাদিমালা বেতারের মাধ্যমে সবাই জানতে পারে। এবং এই বাংলাদেশে যারা যেতে পারে সিগন্যালও দিত, কি কি গানের সাথে সাথে আবার এখানে একটি বিষয়ও আমরা শুনেছি যে যারা ওইখানে কাজ করতেন, বেতনভুক্ত যারা ছিলেন, তারা একদিন বেতন বৃদ্ধির আন্দোলনের জন্য তাদের কাজ বন্ধ রেখেছিলেন। সেটা কি সত্য? সেটা তো সত্যই, সেটা তো অবশ্যই একদিন ছিল, এবং সেটা তো এবং বন্ধ কাজ করতে গেলে নানা ধরনের অভিযোগ আসে, এবং সেই অভিযোগের প্রত্যেকে অনেকেই আমরা তরুণ প্রজন্মদেরকে জানাতে চাই এই ইতিহাস, সেটা আমরা জানি সেটা হয়েছিল, এবং সেটা আবার সাথে সাথে বন্ধ করা হয়েছিল। আমাদের নেত্রী মান্নান ভাই তখন ছিলেন দায়িত্বে, আমাদের টাঙ্গাইলের আব্দুল মান্নান স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আমাদের ভূঁইয়া ভাই একজন ছিলেন, তারা কিন্তু এগুলা পরে মধ্যস্থতা করেন। এটা একটু হতেই পারে, সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল। শাদিমালা বেতারে গান করতাম, কল্যাণীদের একটা টিম ছিল, আমরা সাথে যেতাম, বিভিন্ন ক্যাম্পে গান করেছি। অর্থ আমরা 40 টাকা পাওয়াটা বড় কথা না, আমরা অনেক অর্থ উপার্জন করেছি মুক্তিযোদ্ধাদের জন্য গান গেয়ে বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে। মানে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চলে গেছি আমরা গিয়ে অর্থ সংগ্রহ করে মুক্তিযোদ্ধা ক্যাম্পে। আবার একটি কথা যে আপনি বলছিলেন দিদি যে শাহিন সামাদ কখনো জানিনি স্বাধীন বাংলা বেতার, কিন্তু তাকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ক্যাম্পে আপনারা গান গেয়েছেন, তাকে কিন্তু ক্যাম্পে গান গেতে দেখেছি আমরা। তারেক মাসুদের মুক্তির গান ছবি, সেটা হচ্ছে, সেটা সত্যিকার অর্থে সেইটা কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয়নি। এটা 42 ঘন্টা একটা শুটিং পেপারও এসছে। এটা কি সত্যি? হ্যাঁ, এটা মাহমুদুর রহমানের, ওর হাজবেন্ড, এক্স আগের হাজবেন্ড বেনু, তার একটা ইন্টারভিউতে আমি নিজে মানে দেখেছি বাংলা ভিশনে, ইন্দ্রমোহন রাজবংশীও দেখেছে, যে উনি বলছেন যে আমাদের 42 কি 43 ঘন্টার একটা শুটিং করা হয়েছিল ট্রাকে টাকে করে। সেইটাই পরবর্তীতে কাটছাট করে জাতীয় ইতিহাসের স্থান পেয়ে। মানে সেই গানটি কি শুটিং এর জন্য করা? সেই গানটি যুদ্ধের জন্য, যুদ্ধের অংশ হিসেবে না, শুটিং এর জন্য করা। তবে ওখান থেকে বেশ কিছু গান বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, প্রথমে আমাদের যে ওখানে কি একটা সংগঠন হয়েছিল বাংলাদেশ থেকে গিয়ে, সঞ্জিদা খাতুন আর ওয়াহিদুল হক, তার সাথে জহিরাহান যুক্ত ছিলেন, আলমগীর কবির, মোস্তফা মনোয়ার, সৈয়দ হাসান ইমাম, আর কলকাতার এক খুব নামকরা সাহিত্যিক বুদ্ধিজীবী দীপেন বন্দ্যোপাধ্যায়, এরা যুক্ত ছিলেন। তো তখন আমরা প্রথম দিকে আমরাও সেখানে মানে যুক্ত হয়েছিলাম, আমি, আমার ভাই প্রবাল চৌধুরী, উমা খান, রফিকুল আলম, কাদের কিবরা, এরকম। তখন শাহিন সামাদ অথবা মাহমুদুর রহমান বেনু এরা কেউ যায়নি, আমরা অল্প কিছু শিল্পী, প্রথম 20-25 জন। তারপর আমরা 2 মাস অনুষ্ঠান করে ওদের সাথে বিভিন্ন জায়গায় করেছি প্রোগ্রাম। রূপান্তরের গান একটা স্ক্রিপ্ট লেখা হয়েছিল, সেটা লেখার কথা ছিল। দিদি কথা, আপনার কথার সারমর্ম কি এটা প্রমাণ হয় না যে আপনারা যা করতেন ব্যক্তি জীবনে সেটি শুটিং এর জন্য শাহিন সামাদদেরকে দিয়ে করানো হয়েছে? না, শাহিন সেটা তাদেরকে দিয়ে আমরা করাইনি, সেটা ওরা নিজেরা ওই মুক্তির গান নাম দিয়ে, ওই যে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, সেটা দুঃখজনক ঘটনাটা একটু জেনে। যে শাদিমালা বেতারে যে আমরা এত কর্মকাণ্ড করলাম, এত কষ্ট করলাম, গান গাইলাম, এত কিছু হলো, একটা রেকর্ড আমরা ছবি নাই, আমাদের শুটিং করা কোনো কিছু নাই। এইটা হচ্ছে ইতিহাসের নির্মম পরিহাস। এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলছি, ছোট্ট একটা ব্রেক নিয়ে নিচ্ছি উইথ নাজিম জয় শোতে। ওয়েলকাম ব্যাক। আরএফএল প্লাস্টিক প্রেজেন্টস উইথ নাজিম জয় শোতে চলছে তুমুল বাগ। এখন তখন আমাদের মাথায় এইসব চিন্তাই আসে না যে একটা ফটো তুলতে হবে। এখন যেমন চিন্তা করে একটা মোবাইল নিয়ে আগে ছবি তুলি, সেলফি তুলি, এইসবের মাথার মধ্যে ছিল না। আমরা ছিলাম 9টা মাস যুদ্ধের জন্য গিয়েছি, দেশটাকে স্বাধীন করব, আমাদের চিন্তা ভাবনা ওইখানেই ছিল। কি বাবা মা, দাদা এখানে এই যে আপনাদের কর্মকাণ্ডের টোটাল একটা আর্কাইভ তো ছিল, সে
সেটা ছিল ইন্ডিয়ানদের কাছে ছিল এবং সেটি বঙ্গবন্ধু হত্যার পর 75 পর 75 পরে সেটা রেডিওতে ট্রান্সক্রিপশনে ছিল এটা কালো বাক্স টিনে গিয়ে ছিল। এই যে আমার 75 পরে 76 সেগুলো ধ্বংস করে এটা কারা ধ্বংস করে? এটা তখনকার সরকার 76 সরকার একদম সব ধ্বংস করে। মোটামুটি একটু তখন তো আপনারা অনেকে আবার এর ভিতর রেডিওতে তখন চাকরি করতেন। আমরা তো গাইছি রেডিওতে, গান কি বন্ধ করা যায়? তখন আপনারা ওই বিষয়ে কোনো প্রতিবাদ করতে পারেন না? পারি, সাহস নেই। তখন প্রতিবাদ করার সাহস কারো ছিল না, আমার সাহস ছিল না। বেতার কেন্দ্রের ভিতরে তারা এসে সমস্ত ট্রান্সফার, তবুও শহীদুল ইসলাম কিছু কিছু রক্ষা করতে পারছিলেন, যেহেতু তিনি আর আরেকটা কি জানো, এই যে আশরাফুল আলম ওরা ছিলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটা হচ্ছে মুজিবনগর সরকারের আন্ডারে, যেমন আমাদের বাংলাদেশে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে। আর এই যে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা অথবা আমার বাংলাদেশ তরুণ শিল্পী গোষ্ঠী অথবা শরণার্থী দল, এরকম বিভিন্ন, ওগুলি ছিল এনজিও, প্রাইভেট ইয়ে। এখন আমাদের বাংলাদেশের সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী সবাই যেই ওখানে গেছে সবাইকে বলছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। মানে আমি যুদ্ধে অংশগ্রহণের ক্ষেত্রে সরকারি বেসরকারি এই বিষয়টি ওরা এই ডিফারেন্স ক্লিয়ার কি করতে পারেন? বিষয়টি আসলে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা ছিল যে অস্থায়ী, যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওখানে গিয়ে যে একটা কবিতা লিখেছে দেশের মুক্তির পক্ষে, সেও স্বাধীন, সেও মুক্তিযোদ্ধা, শব্দ সৈনিক। আচ্ছা, বেতার কেন্দ্রটা যেমন সরকারের আন্ডারে, তাই না? আমাদের স্বাধীন যেমন ছায়ানট হলো এনজিও আর বাংলাদেশ মানে বেতার হলো সরকারি। এখন এই দুটোকে এক করে দিয়েছে সমস্ত সাংবাদিক, বুদ্ধিজীবী সব। না, কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটা তখন ছিল অস্থায়ী সরকারের আন্ডারে। হ্যাঁ, তা তো বুঝি সরকারের আন্ডারে। আমরা আবার আগের প্রসঙ্গে ফিরে আসি। যেমন আপনারা বলেছিলেন যে ফকির আলমগীরকে কখন আপনারা গান গাওয়ার সুযোগ দিতে পারেননি বা উনি গান গাওয়ার সুযোগ পাননি। তিমির নন্দীর ক্ষেত্রে কি? তিমিরকেও আমি দেখিনি। তিমিরকে দেখেছি। ও দেখেছে? আপনি দেখেছেন? ছোট ছিল। 17-18 বছর। না, ও বলে গান করতে। হ্যাঁ, আমি একটা গানে দেখেছি তাকে। অনেক সময় হয়েছে কি আমরা গিয়েছি, হয়তো ওনারা আসেনি, বা রফিকুল আলম সাহেব তো অনেক শেষের দিকে এসেছেন, তো ওনার গান গাওয়ার সুযোগ তো হয়েছে। প্রতিষ্ঠিত সে তো ওখানেও গাইতো, আমার ট্রুপেও গাইতো, সেই গাইতো রফিকুল আলম। পরবর্তীতে আমরা মহাজিতি সদনে একটা ইয়ে করলাম, এক পথিকের জন্ম, সেখানে সে চিফ মিউজিক ডাইরেক্টর ছিল। যাই হোক, রফিকুজ্জামান সম্পর্কে কোনো কনফিউশন নেই। তো আমরা বলতে চাচ্ছি যে এই যে শিল্পী আপনারা যে এত বড় মাপের, ওই সময়ে যে আপনাদের অবদান, পরবর্তীতে আপনাদের এই পদচারণায় মূল্যায়নটা কতটুকু আপনারা স্বাধীন বাংলাদেশে পেয়েছেন? আমরা তো অরূপ স্যারের ব্যাপারে জানি যে উনি 21 পদক পেয়েছেন, বাকিরা আপনারা কি একটা কথা বলতে হয় এখানে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের একটা সরকারি স্বীকৃতি ছিল না। বর্তমান সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদ অবশ্যই দিতে হয় যে শব্দ সৈনিক যারা আমরা স্বাধীন বাংলা বেতারে ছিল তাদেরকে সবাইকে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং এটা গ্যাজেট নোটিফিকেশন হয়েছে। এটি হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের প্রকৃত স্বীকৃতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে অনস্বীকার্য ভূমিকাটা ছিল, যেটা কথা আমি বারবার বলি যে আমরা হয়তো অস্ত্র হাতে নেইনি, কিন্তু যে কাজটা কণ্ঠটা ছিল এবং যে অবদানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মুক্তিযুদ্ধে এবং তার স্বীকৃতি আপনারা পেয়েছেন, মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়ে গেছেন, সেটা অনস্বীকার্য। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবদান, বঙ্গবন্ধুর কাছে আমরা গিয়েছিলাম, এই কথা একটু বলা দরকার। প্রথম অনুষ্ঠানটা দেখালাম এবং তিনি বলেছিলেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রত্যেক কর্মীর ছবি এবং বায়োডাটা জাদুঘরে রাখা হবে, যাতে আগামী প্রজন্ম দেখতে পারে কারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল। এখনো কি সেটা বাস্তবায়ন হয়েছে? এটাই এখন প্রশ্ন। আরো বিতর্ক উঠবে নানা রকম। সেই জন্যই আমার মনে হয় যা হয়েছে হয়েছে, ওগুলো যা পেয়েছি সেইটুকুতে খুশি আমার মনে। বিতর্ক কি কি হতে পারে আপনার? দুই একটা বিতর্কের জন্য মানে এ ছিল না, এ ছিল না, এ আছে, অমুক আছে, তমুক আছে, এখনো তো সে বিতর্ক আছে। যাদের তখন ওরকম কোনো কার্যক্রম ছিল না, তারাই এখন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর শিল্পী, যারা সেভাবে যোগদান করে নাই, বিশেষ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তারাই এখন হচ্ছে লিস্ট গেলেই, শিল্পীদের লিস্ট গেলে প্রথম 1 নম্বরে যারা ছিল না তার। এর পেছনে কি কারণ বলে মনে করেন? কারণগুলো হচ্ছে এখন ভাতা পাওয়া যাচ্ছে, স্বীকৃতি পাওয়া যাচ্ছে, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, এগুলা কারণে অনেকে এখন আগ্রহী হচ্ছে। ধান্দাবাজি। এখন না তো দাদা বলছিলেন কি ধান্দাবাজি?
ওরা রেগুলার ওই যে দেশের জন্য আপনারা তো এর প্রতিবাদ করেন না কখনো? প্রতিবাদ তো আমরা তো ইতিহাস এখানেই বোধহয় প্রথমে বলল সবাই, আমার যেটা মতামত আমি বলি যে আমরা যেটা ভেবেছি আমরা ইতিহাস, হ্যাঁ আমরা ওই সময় যুদ্ধ করেছি, আমাদেরকে তো একটা ইতিহাস হিসাবে তারা গণ্য করবে এবং আমাদেরকে তারাই ডাকবে, আমরা তো যেতে আমরা যাব না। আমাকে এখনো প্রশ্ন করে অনেকে যে আমার পাশে কোনোদিন আমি তাকে দেখিনি শিল্পী হিসাবে স্বাধীন বাংলা বেতার, তার অটোগ্রাফ নিচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে আপনি ছিলেন। চিন্তা করেন আমার কি রকম লাগে, এটা কি আমার দোষ নাকি না আমার জাতির দোষ? বলেন এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধানটা হচ্ছে প্রকৃত, এখন যেহেতু মুক্তিযোদ্ধা প্রায় কথা শুনে মুক্তিযোদ্ধা সঠিক তালিকা হচ্ছে, তমুক হচ্ছে তমুক হচ্ছে, তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ব্যাপারটাও সেখানে আসতে পারে। আমরা যারা স্বাধীন বাংলা বেতারে তখন গান করেছি এগুলো তো ইতিহাস সাক্ষী। আচ্ছা জয়, আরেকটা জিনিস, স্বাধীন বাংলা বেতারে আছে কিনা এটা কন্ট্রাক্ট দেওয়া হতো, এটা কন্ট্রাক্ট সাইন করতে হবে না, কন্ট্রাক্ট যদিও আমাদের কাছে নেই, আমাদের তবে না আমি বলছি, আমি সে কথা বলছি না, 3 শতাব্দী কন্ট্রাক্ট দেওয়া হতো। সুতরাং বুদ্ধিজীবী, সাহিত্যিক, নাট্যকার, তারপর বেতার কর্মী, ইঞ্জিনিয়ার, এরা সব ছিল 300-র উপরে। কারণ আমি একটা কাজ করেছিলাম 2003 থেকে 2005 পর্যন্ত, সেটার কনভেনার ছিলেন আপিল মাহমুদ এবং সেই ইয়েতে 10 জন আমরা মেম্বার ছিলাম। রেডিওতে এই কাজটা হতো, তাতে আব্দুল জব্বার মেম্বার ছিলেন, রফিকুল আলম, তপন মাহমুদ, তারপরে আজমল উদা মিঠু, তারপর আসাদ চৌধুরী, আমি এবং আরেকজন ভদ্রলোক বাবর সাম। তো কাজটা বলতে গেলে পুরোপুরি আমিই করেছি একা করে। তারপর রেডিওরই একজন ভদ্রলোক, ও পরে আরডিও ছিল, তো সে কম্পিউটারে সব কিছু এই অ্যালফাবেটিক্যালি এইটা সাজিয়েছিল, যার জন্য আপি মাহমুদ তো সবসময় বলতো দিদি আমি তো কনভেনার কিন্তু কাজটা তো করেছো তুমি, সব কিছু সবার ঠিকানা, নাম, ঠিকানা, গ্রামে আমি তো প্রত্যেকের কাছে গেছি, ফোন করছি, কিন্তু উইদাউট এনি রিমুনারেশন, 5 পয়সা কিন্তু আমাকে রিক্সা ভাড়াও দেয়নি, টেলিফোনের চার্জও দেয়নি, কিচ্ছু দেয়নি। আমরা অনেক তথ্য পেলাম কিন্তু সময়ের অভাবে আসলে আমাদেরকে শেষ করতে হবে। স্বাধীন বাংলাদেশের প্রথম গান যেটি ছিল বিজয় নিশান, সেই গানটি সবার সাথে আমরা একসাথে শুনতে শুনতে শেষ করবো। তবে তার আগে শেষ কোনো কথা কি বলবার আছে দাদা? আমি একটা কথা বলি। আমাদের যে আমরা যে গানগুলো ওখানে গেয়েছি সেই গানগুলো সংরক্ষণ করা হয়নি সব শিল্পীদের দিয়ে, আজ পর্যন্ত হয়নি এবং অনেকেই প্রয়াত হয়ে গেছেন। ভবিষ্যতে আর কোনো আশা আছে কিনা জানি না। না আশা নাই। আমার একটা কথা হচ্ছে যে স্বাধীন বাংলা বেতারের যারা আমরা কণ্ঠযোদ্ধা ছিলাম, শব্দ সৈনিক কিংবা যারা নাটক করেছেন, যারা প্রকৌশলী ছিলেন, সবার ইতিহাস বঙ্গবন্ধুর যেটা আশা ছিল এবং তিনি যেটাই আশ্বাস দিয়েছিলেন এটা করা হবে সেটা যেন বাস্তবায়িত হয়, এটাই আমাদের সরকারের কাছে। অবশ্যই আপনার এই আবেদন এশোর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে গেল। আপনার একই, এটা কিছু থাক না কেন জাতির জন্য। দিদি আমি বলবো যে আমাদের সঠিক মূল্যায়ন হয়নি, সঠিক মূল্যায়নের জন্য হয়নি, কারণ আমরা যখন মুক্তিযুদ্ধে যোগদান করেছিলাম বঙ্গবন্ধুর ডাকে, আমরা চট্টগ্রামে প্রতিষ্ঠিত, আমি তখন চাকরি করতাম, আমার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, আমার বাড়ি গাড়ি সব ছিল, সব ফেলে আমরা এক কাপড়ে এক বস্ত্রে পুরো পরিবার চলে গেছিলাম, কোনো অর্থ বিত্ত সম্পত্তির জন্য নয়। এসেও আমরা কোনোদিন কিছু চাইনি, সার্টিফিকেটও আমি নিয়েছি 1300 অথচ আমার রিকমেন্ডেশনে 2003-এ অনেকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পেয়েছে, কিন্তু আমরা নিইনি। এবং আমার ভাই প্রয়াত প্রবাল চৌধুরী, সে তো 2009-এ গান গাইতে গাইতে তার এক্সপায়ার করেছে, সে বলে গেছে যে তোমরা কোনো দিন সার্টিফিকেট নেবে না, আমরা মুক্তিযুদ্ধে গেছি কোনো রকম সার্টিফিকেটের জন্য নয়। সে তো বেঁচে থাকতে নেয়নি। ও চলে যাওয়ার পরে মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করে প্রবালের সার্টিফিকেটটা আমাকে জোর করে দিয়েছে। আসলে আমরা চাই যে সবার সঠিক মূল্যায়ন হোক, কারণ সঠিক মূল্যায়িত হলে একজন আরেকজনকে মূল্যায়ন করলে অপরজন মূল্যায়িত হবে। তো আজকে শেষ করব গানটি শুনতে শুনতে। কোনটা গানটা তখন লিখলেন আমাদের সামনে বসে শহীদুল ইসলাম, সুর করলেন সুজয় শ্যাম, এবং গানটা আমরা কয়েকজন মিলে গিয়েছি, কিন্তু লিড দিয়েছিলেন অজিত রায়। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে
মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায় ওই উড়ছে, উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে, মুক্তির আলো ওই ঝরছে।